প্রিয় মাধ্যমিকের ভাই বোনেরা, আর কিছু সময় পেরিয়ে গেলেই তোমাদের মাধ্যমিকের ভৌত বিজ্ঞান পরীক্ষা। অনেকেই হয়তো সারা বছর ঠিক করে ভৌত বিজ্ঞান পড়োনি, ভৌত বিজ্ঞানে পাস নিয়ে চিন্তা রয়েছে। সম্পূর্ণ স্ট্র্যাটেজি বলবো, সাথে তোমাদের সাজেশনও বলে দেবো কোন অধ্যায় থেকে কোনগুলো দেখে যাবেই, যেগুলো এবছরের আসার সম্ভাবনা প্রচুর। যেরকমটি অন্যান্য সাবজেক্টে বলেছি, কমন এসছে ভৌত বিজ্ঞানেও পাবে। কাজে ভিডিওটা অতি অবশ্যই একটি লাইক প্রদান করো, প্রত্যেকে ভালো নম্বর পাবে। আর ভিডিওটি লাইক করার পর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে ওঠো, কারণ অন্যান্য সমস্ত যাবতীয় তথ্য এবং অন্যান্য সাজেশান তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো প্রথমেই তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমাদের ভৌত বিজ্ঞান প্রিপারেশন কীরকম অবশ্যই কমেন্টে জানিও। যদি খুব ভালো হয় তাহলে গুড লিখবে, আর যদি মোটামুটি হয় তাহলে অ্যাভারেজ লিখবে, আর যদি খুব খারাপ হয় তাহলে ব্যাড লিখবে। তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ভৌত বিজ্ঞান প্রিপারেশন কেমন। ঠিক আছে, এবার পরবর্তী বিষয় হচ্ছে প্রথম ভৌত বিজ্ঞান থেকে নাম্বার তোলার জায়গা, সেটা কি জানো? সেটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ কটা থাকে জানো? এমসিকিউ থাকে 15টা নম্বর। 15টা নম্বরের এমসিকিউ থাকে 15টা। কি থাকে? অপশন এ, অপশন বি, অপশন সি, অপশন ডি। এবার বহু বছর যদি রিসার্চ করে দেখি তাহলে আমরা একটা জিনিস দেখতে পাই। কি দেখতে পাই? যে তোমাদের এর বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু অপশন সি হয়, এবং কিছু কিছু বছরের ক্ষেত্রে অপশন তোমার হচ্ছে বিও হয়ে থাকে। ঠিক আছে, সি ও বিও হয়ে থাকে। ঠিক আছে, এই দুটো অপশন ভৌত বিজ্ঞানের ক্ষেত্রে বেশি হয়। তার মানে কমন জিনিস আমরা একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সি নম্বর অ্যান্সারটা বেশিরভাগ ক্ষেত্রেই কমন। প্রথমে এই যে নাম্বার থাকবে 1 2 করে, তোমাদের এর টোটাল 15টা কোশ্চেন থাকবে। তো যেগুলো পারছো তুমি সেগুলো আগে কমপ্লিট করো, যেগুলো পারছো না সেগুলোর ক্ষেত্রে তোমরা কি করবে? সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমরা সি দিয়ে আসবে, এবং যদি মনে হয় না সি হতে পারে না তাহলে কিন্তু বি দেবে। ঠিক আছে, চেষ্টা করবে বেশিরভাগটাই সি দেওয়ার, যেগুলো একদম কিছু জানো না ছেড়ে আসবে না। ঠিক আছে, বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ঘাটলে তার উত্তরপত্রতে এটাই আমরা লক্ষণ করি বা দেখি যে সি অপশানটাই বেশি হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে 15-র মধ্যে কিন্তু অনায়াসে তোমরা এখান থেকে 7 থেকে 8 নম্বর পেয়ে যাবে এই ক্ষেত্রে। ঠিক আছে, যেমনটি বলেছিলাম অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও দেখেছো। তো এরকম এখানেও 7 8 তোমরা তুলতে পারবে। এবার তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বলে দিই, যেগুলো দেখে যাবে। তার আগে আরও কিছু বিষয় জায়গা আছে নাম্বার তোলা, সেগুলো বলবো। ও তোমরা কমেন্ট সেকশানে দাদাভাইকে লাভ রিয়াক্ট দিও, এবং যে আমি পরিশ্রম করছি সেই পরিশ্রমটা তোমাদের কাজে আসছে সেটাও কমেন্টে জানিও দাদাভাইয়ের উদ্দেশ্যে। আমি পড়ে আমার খুব ভালো লাগে যখন তোমরা দাদাভাইয়ের উদ্দেশ্যে ভালো ভালো কথা লেখো, অবশ্যই কমেন্টে জানি। এর পরবর্তী বিষয় হচ্ছে তোমাদের, আমি চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বলছি, তার আগে যেটা আমাদের এর করা দরকার, যে আমরা দেখবে বাম ও ডান স্তম্ভ। ঠিক আছে, ডান স্তম্ভ, ডান স্তম্ভ, বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ মেলাতে দেয়। এখানে 4 নম্বর কিন্তু থাকে, এই 4 নম্বর কিন্তু ছাড়া যাবে না। এই ইউনিটগুলো দেখবে, দেখে মোটামুটি একটা আন্দাজ করা যায়। সেক্ষেত্রে এখানে 4 নম্বর কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং একটা সত্য মিথ্যে থাকে, সত্য মিথ্যা। এবার দেখো এখানে আইডিয়া করে বলা খুব মুশকিল যে সত্য হবে না মিথ্যে হবে। কোনো কোনো ক্ষেত্রে সত্য হয়, কোনো কোনো ক্ষেত্রে মিথ্যে হয়, বেশিরভাগ ক্ষেত্রেই এই ট্রু হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে ফলসও হয়। তো এখানে যদি না পারো ছেড়ে আসবে না, বেশিরভাগ ক্ষেত্রে ফলসই করবে। যদি না পারো তাহলে ফলস করবে, আর যদি জানো যে যেটা সেটা তো করবেই। তো এখান থেকে 1 নম্বর থেকে 5 নম্বরও কিন্তু, এবং শর্ট কোশ্চেন বাদ বাকি থাকে, সেখান থেকেও কিন্তু নাম্বার উঠবে। এবার আমি তোমাদের সাজেশন দেবো প্রত্যেকটা অধ্যায় থেকে, যেগুলো খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রথমেই চলে যাই গ্যাসের আচরণ থেকে। দেখো গ্যাসের আচরণ থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। প্রথম গ্যাসের আচরণ থেকে দেখবে চার্লসের সূত্র, বয়েলের সূত্র খুব ভালো করে মুখস্থ করে যাবে। যেমন বয়েলের সূত্রের কথা যদি বলি, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়। এবং এই যে বয়েলের সূত্র বললাম, এই বয়েলের সূত্রের ধ্রুবকগুলো ইম্পর্টেন্ট, যেগুলো স্থির থাকে। ঠিক আছে, যেমন উষ্ণতা আর ভর। ঠিক আছে, এই দুটো কি বয়েলের ধ্রুবক, পরীক্ষায় আসবে। একই সাথে তোমাদের চার্লসের সূত্র খুব ইম্পর্টেন্ট। স্থির চাপে নির্দিষ্ট ভরের
কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 নম্বর থাকে। এবং এই চার্লসের ধ্রুবকগুলোও খুব ইম্পর্টেন্ট। চার্লসের ধ্রুবকগুলো তোমরা প্রত্যেকে জানো যে চার্লসের ধ্রুবকগুলো কি কি, গ্যাসের চাপ আর কি হচ্ছে গ্যাসের ভর, এই ধ্রুবকগুলো দেয়। শর্ট কোশ্চেন হতে পারে, বড় কোশ্চেন হতে পারে এখান থেকে। এবং তারপরে কোনটা দেখবে, চার্লস ও বয়েলের সমন্বয় রূপ। ঠিক আছে, চার্লস ও বয়েলের সমন্বয় রূপ মানে এখানে গ্যাসের আচরণে আমি যেটা বলছি কি, আমি দেখিয়ে দিই গ্যাসের আচরণ। গ্যাসের আচরণ থেকে, গ্যাস থেকে তোমাদের এই যে P1 V1/T1 এই সূত্রটা দেখবে P2 V2/T2। ঠিক আছে, এ বা তোমার পরম শূন্য উষ্ণতা কাকে বলে, খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু দেখে যাবে পরম শূন্য উষ্ণতা। এবং পরম শূন্য উষ্ণতার মান কত, -273 ডিগ্রি সেন্টিগ্রেড। এগুলো কিন্তু খুব কমন কোশ্চেন, এগুলো ভালো করে দেখবে। এবং তোমরা দেখে যাবে কি এখান থেকে তোমার চার্লস ও বয়েলের সূত্রের মধ্যে দেখে যাবে, চার্লস ও বয়েলের সূত্রের কিছু অঙ্ক আছে যেটা গাণিতিক রূপ দেখবে, চার্লসের সূত্রের গাণিতিক রূপ দেখবে, অঙ্ক আছে এটা দিয়ে, বা P1V1 = P2V2। ঠিক আছে, এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো আছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এবার এখান থেকে তোমার আদর্শ গ্যাস এবং বাস্তব গ্যাস কাকে বলে বা পার্থক্য, এটা কিন্তু আসতে পারে। খুব ভালো করে এগুলো এখান থেকে দেখে গেলেই মোটামুটি গ্যাসের তোমার হচ্ছে আচরণ থেকে মোটামুটি কোশ্চেন কমপ্লিট। ঠিক আছে, অ্যাভোগাড্রো সূত্র কাকে বলে এটাও একটু দেখে যেও, যে সম পরিমাণ সব গ্যাসে সমান সংখ্যক সমপরিমাণ সব গ্যাসে সমান সংখ্যক অনুবর্তমান। অ্যাভোগাড্রো সূত্রে অ্যাভোগাড্রোতে অণুর সংখ্যা কত, 6.023 × 10⁻23t। তো এইগুলো একটু ভালো করে দেখে যাবে, তাহলে কিন্তু এই গ্যাসের আচরণ থেকে মোটামুটি কমপ্লিট। এর পরবর্তী যে তোমাদের অধ্যায় আছে সেটা দেখবে, মানে গ্যাসের আচরণের পর দেখবে প্রথম অধ্যায়। তো তোমরা জানো একে মানে খুবই সহজ অধ্যায়, ওখান থেকে শর্ট কোশ্চেনই বেশি আসে। যেমন ট্রোপোস্পোজ কাকে বলে প্রথম অধ্যায়ে আমি আর বললাম না। তারপরে এখানে তোমাকে বলে দিতে পারে যে তোমার হচ্ছে আয়ন ও আয়নীয় স্তর কোনটি, তোমরা নিজেরা কমেন্টে লেখো আয়নীয় স্তর কোনটি। তারপরে তোমাকে বলে দিতে পারে প্রথম অধ্যায় থেকে বলে দিতে পারে হচ্ছে যে ঝড় বৃষ্টি দেখা যায় না কোন স্তরে। ঠিক আছে, তোমার হচ্ছে বেতার তরঙ্গ ও কোন স্তরে রয়েছে, বা ওজোন স্তর ধ্বংসের কারণ। তো এই শর্ট কোশ্চেনই বেশিরভাগ আসে, তো এখান থেকে এগুলো দেখে যাবে। ঠিক আছে, তারপরে তবে শান্তমণ্ডল কাকে বলে, কেন বলে, ঠিক আছে, এইগুলো দেখে যাবে। এরপরে চলে আসি রাসায়নিক গণনা। এবার রাসায়নিক গণনা, রাসায়নিক গণনা থেকে জানো যে ইম্পর্টেন্ট এই যে Zn জিঙ্কের সাথে সালফিউরিক অ্যাসিড H2SO4 মিক্সড করা হলো, কি হলো জিঙ্ক সালফেট প্লাস কি হচ্ছে H2। ঠিক আছে, এবার এখানে এই সূত্র দিয়ে যে অঙ্কগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট। বলে ধরো যে জিঙ্কের সাথে এত পরিমাণ সালফিউরিক অ্যাসিড মেশানো হলো, ফলে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, বা জিঙ্ক সালফেট কত উৎপন্ন হবে বলে দেবে এখান থেকে। আর শর্ট কোশ্চেনে কি দেয়, ধরো বলে দিল হাইড্রোজেন। ঠিক আছে, হাইড্রোজেনের আণবিক ভর কত, আণবিক ভর, তাহলে তোমরা এখান থেকে বের করতে পারবে 1:2. একই সাথে বলে দিল জলের আণবিক ভর কত, এরকমভাবে আণবিক ভর বের করে দিতে পারে। তাহলে কি লিখবে, 2 × 1 প্লাস কি হচ্ছে 16 × 1, তার মানে কত 18। এরকমভাবে তোমরা জানো যে আণবিক ভর কীভাবে বের করতে হয়, ক্লাসে শিখেছো। তো এইগুলো মোটামুটি দেখবে, এই ধরনের অঙ্ক যেগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে, তাহলেই কিন্তু তোমার হয়ে যাবে। বিশেষ করে এই সমীকরণ দিয়ে যে অঙ্কটা, আরেকটা সমীকরণ আছে ক্যালসিয়াম কার্বনেট। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে যেটা আছে, ক্যালসিয়াম কার্বনেটকে শুষ্ক নিয়ে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এই দু টাইপের অঙ্ক দেখবে, ওর মধ্যে থেকেই তোমার রাসায়নিক গণনা থেকে অঙ্ক আসবে। এরপরে চলে আসি তোমাদের তাপ অধ্যায়। দেখো তাপ অধ্যায় থেকে কি কি কোশ্চেন আসবে তোমরা সকলেই জানো, একদম ইজি। তাপ অধ্যায় থেকে তাপ থেকে কি একটু তাপ উষ্ণতা সম্বন্ধে তোমাদের ধারণা আছে, পার্থক্য দিলে তোমরা পারবে। দ্বিতীয়ত দেখবে হচ্ছে তো কঠিন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে। ঠিক আছে, তোমার তরল প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তরলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, তরলে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে,
এগুলো একটু ভালো করে দেখে যাবে। এবং এবং হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তোমার হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এই যে সম্পর্ক, ঠিক আছে, এই সম্পর্কটা দেখে যাবে। এখান থেকে এগুলো দেখলেই হবে। দর্পণে যে ইম্পর্টেন্টগুলো, যে প্রতিবিম্ব কীভাবে গঠিত হয়, প্রতিবিম্বর প্রকৃতি কী হবে, ঠিক আছে, কোনো একটা অবতল দর্পণ, এখানে আলোক কেন্দ্রের উপর কোনো একটি বস্তু রাখলে তার প্রতিবিম্বর প্রকৃতি কী হবে, এই ধরনের প্রশ্নগুলো খুব ইম্পর্টেন্ট আসবে, এই ধরনের প্রশ্নগুলো। তারপরে এখান থেকে তোমার আসবে হচ্ছে আলোক বিচ্ছুরণ কাকে বলে। তারপরে আসবে তোমাদের ইম্পর্টেন্ট যেটা এফ ইকুয়ালস টু, ও এখানে হচ্ছে r/2, ঠিক আছে, মানে হচ্ছে ফোকাস দৈর্ঘ্য ইকুয়ালস টু বক্রতা ব্যাসার্ধ বাই 2, এটা প্রমাণ করতে দিতে পারে। দ্বিতীয় হচ্ছে ফোকাস দৈর্ঘ্য কাকে বলে, ফোকাস কেন্দ্র কাকে বলে, এই ধরনের যে শর্ট কোশ্চেনগুলো, এগুলো বড় কোশ্চেনের মধ্যে ঢুকিয়ে দেয়। এছাড়াও বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে, সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মি নির্গত হলে আলোক রশ্মির চ্যুতি কী হবে, বা এটাকে ঘুরিয়েও দিতে পারে যে আলোক এখান থেকে নির্গত হয়ে মানে আপাতিত রশ্মি এবং প্রতিসিত রশ্মির সমান্তরাল প্রমাণ করো, দিয়ে দিতে পারে। তাছাড়া যেটা বললাম ডেল্টা ইকুয়ালস টু, মানে চ্যুতিকোণ ইকুয়ালস টু I1 প্লাস I2 মাইনাস এ প্রতিসারক কোণ। তো এই যে ফর্মুলাটা, মানে তোমার প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসারাঙ্কের ক্ষেত্রে প্রমাণ করো, তো এই অঙ্ক এইটা দিয়ে দিতে পারে। এছাড়া আকাশ নীল দেখায় কেন, সূর্যাস্তের পর আকাশ লাল দেখায় কেন, এই যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে, এই কোশ্চেনগুলো দেখে যাবে। এর সাথে তোমরা এখানে সদ্বিম্ব ও অসদ্বিম্বর মধ্যে পার্থক্য, সেটাও একটু দেখে যেও, ঠিক আছে। এটা গেল। এরপরে রয়েছে ইম্পর্টেন্ট যে অধ্যায়, সেটা হচ্ছে চলতড়িৎ। চলতড়িৎ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন? প্রথমত তো সূত্রগুলো, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে অ্যাম্পিয়ারের সন্তলন নিয়ম, এবং এই যে সূত্রগুলো রয়েছে এগুলো খুব ভালো করে দেখবে। তারপরে জুলের সূত্র, জুলের 3টে সূত্র, এবং জুলের সূত্র দিয়ে অঙ্ক কিন্তু আসে, আর খুব বেশি অঙ্ক আসে এবং এবার আসার সম্ভাবনাও বেশি। সেটা হচ্ছে বলে দিল যে 3টি রোধ সমান্তরাল সমবায় যুক্ত করে তার তুল্য রোধ কী হবে, তুল্য রোধের যে অঙ্কগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এবং সমান্তরাল সমবায়, শ্রেণী সমবায় খুব ভালো করে দেখে যাবে। তো এইগুলো খুব ভালো করে তোমরা দেখে গেলে এখান থেকে কিন্তু নাম্বার তোলার আর সম্ভাবনা খুব বেশি। আর একটা ধরনের অঙ্ক দেয়, যে অঙ্কটা হচ্ছে তোমার বাড়িতে এত পাখা লাগানো হলো, পাখা লাগানো আছে, লাইট লাগানো আছে, এগুলো জ্বলছে, টোটাল বিদ্যুতের পরিমাণ কত, ঠিক আছে, তোমার ওখান থেকে বিদ্যুতের পরিমাণ বের করতে দেয় বা খরচ বের করতে দেয়। তো এই অঙ্কগুলো খুব ভালো করে যদি দেখো, তো এখান থেকে কিন্তু তোমরা কমন পাবেই। আচ্ছা, এরপরে যদি পর্যায় সারণীর কথা বলি, যে পর্যায় সারণী থেকে কি, পর্যায় সারণীতে যেমন দুষ্টু মৌল কাকে বলে, হাইড্রোজেনকে কেন দুষ্টু মৌল বলা হয়, ঠিক আছে, হাইড্রোজেনের অবস্থান বিতর্কমূলক কেন, একই উত্তর হবে যদিও। তো এই ধরনের কোশ্চেন ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে বলে দিল, ধরো তোমার বলে দিল ধাতু তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এবং তড়িৎ ঋণাত্মকতার কম বলে দিল কোনো জায়গায়, বা একটা ডেটা দিয়ে দিল যে তড়িৎ ঋণাত্মকতা বের করো, ঠিক আছে। তো এই ধরনেরগুলো কিন্তু পর্যায় সারণী থেকে দেখবে। এবং পর্যায় সারণীর অবস্থান, পর্যায় সারণীর যে মৌলগুলো রয়েছে, যেমন হ্যালোজেন মৌল কাকে বলে, বিরল গ্যাস বা বিরল মৃত্তিকা গ্যাস কি তোমার বলে দিল। তারপরে অষ্টক সূত্র, এগুলো একটু ভালো করে তোমরা দেখে যাবে, ঠিক আছে। তারপরে তোমরা বন্ধন থেকে দেখি, তড়িৎ বন্ধন থেকে, তারপরে তোমরা তড়িৎ বন্ধন থেকে কি কি দেখবে, তড়িৎ বন্ধন থেকে দেখবে তড়িৎযোজ্যতা কাকে বলে, খুব ভালো করে দেখবে যে দুই বা ততোধিক অণু নিষ্ক্রিয় মৌলে ইলেকট্রন বিন্যাস লাভ করার চেষ্টায় তার সর্বস্থ কক্ষ থেকে এক বা একাধিক ইলেকট্রন বর্জনের মাধ্যমে ক্যাটায়নে এবং ওই বর্জিত ইলেকট্রন অপর একটি মৌল গ্রহণের মাধ্যমে কি হচ্ছে, অ্যানায়নে, ক্যাটায়ন এবং আনায়ন পরস্পর বিপরীতধর্মী হওয়ার ফলে পরস্পর যুক্ত হয়ে এর যৌগ গঠন করে, সেই যৌগকেই তড়িৎযোজী যৌগ বলে। দেখো, এটা দিয়েই কিন্তু আমি শিখিয়েছিলাম, যারা ক্লাস করেছো আমার কাছে তারা জানো যে এটা দিয়েই শিখিয়েছিলাম যে তড়িৎ বন্ধনও লেখা যায়, আর তড়িৎ যৌজও লেখা যায়, এবং তড়িৎ যোজ্যতাও লেখা যায়। এবার এখানে তোমাদের বলতেই পারে যে কোনো একটা উদাহরণের সাহায্যে তড়িৎ যোজ্যতা দেখাও, তো আমরা সেখান থেকে জানি সোডিয়ামটা আমরা এক্সাম্পল নিই। ইলেকট্রন বিন টোটাল ইলেকট্রন কত, 11টা থাকে, তাহলে 2 8 আর 1, তো এখান থেকে একটা ইলেকট্রন কি হয়ে যাচ্ছে, বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে ক্যাটায়নে পরিণত হয়, Na প্লাস আয়ন, ধনাত্মক আয়নে। এবং ক্লোরিনের কি হচ্ছে 17টা থাকে, 2 8 এবং 7 N, এবং লাস্ট কক্ষের একটি ইলেকট্রন, এই যে ইলেকট্রন যেটা বেরিয়ে আসে সেটা কি হচ্ছে, ক্লোরিনে চলে আসে আমরা জানি, তাহলে এটা হয়ে যায় Cl-। এবং ক্যাটায়ন এবং অ্যানায়ন পরস্পর যুক্ত হয়ে কি হয়ে যায়,
NaCl, ঠিক আছে, যৌগ গঠন করে একটা উদাহরণ দিয়ে দেবে, নিজের ভাষায় এটাকে লিখে দেবে, ঠিক আছে। দ্বিতীয় দেখবে লুইস ডট গঠন, তোমাকে বলতেই পারে CH4, ঠিক আছে, এর লুইস ডট গঠন দেখা যায়, তখন কি করবে, কার্বনের 4টে হাত থাকে তোমরা জানো, যারা আমার কাছে করেছো, হাইড্রোজেনের একটি করে থাকে, ঠিক আছে, হাইড্রোজেনের একটি করে থাকে, জাস্ট এটা এর সাথে যুক্ত হয়ে গেল, এটা এর সাথে হাইড্রোজেনের দুটো করে বন্ধন গঠন করলো, আর এখানে টোটাল সব নিয়ে কি হচ্ছে, কার্বন গঠন করলো, এবং এখান থেকে তৈরি হয়ে গেল কি, সি সিঙ্গেল বন্ড তৈরি হলো 4টে, এবং এখান থেকে তৈরি হয়ে গেল CH4, মানে এটা কি হচ্ছে, সমযোজী বন্ধন। সমযোজী বন্ধনও তোমরা পড়েছো, 2 বা ততোধিক যৌগ যখন নিজেদের মধ্যে ইলেকট্রন বিনিময়ের মাধ্যমে, নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যখন যৌগ গঠন করে, তখন তাকে কি তোমার সমযোজী যৌগ বলা হয়। এবং সমযোজী যৌগগুলো এবার আরও একটা কোশ্চেন এরকম আছে, ধরো এখানে দিয়ে দিল যে NH4 তোমার CH4, বা এখানে দিল H2 তোমার হচ্ছে C2H2, তারপরে দিয়ে দিল হচ্ছে N2, তারপরে দিল O2, এর মধ্যে তড়িৎযোজী যৌগ কোনটা, সমযোজী যৌগ কোনটা বের করতে দিল, ঠিক আছে, CH2COOH এরকম দিয়ে দিল, বললো কোনটা তড়িৎযোজী যৌগ কোনটা সমযোজী যৌগ বের করো, ঠিক আছে। এখানে কিন্তু 3 নম্বর থাকে, এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ভালো করে তোমরা দেখে যাবে তড়িৎযোজী এবং তড়িৎযোজী যৌগের পার্থক্যটা খুব ভালো করে দেখবে, পার্থক্যটা দেখলেই ওখানের মধ্যে তড়িৎযোজীর বৈশিষ্ট্য, সমযোজীর বৈশিষ্ট্য বেরিয়ে যাবে, ঠিক আছে। তারপরে ধাতব, পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট বলে রাখি, যে এখান থেকে কি দেখবে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে, তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কাকে বলে, ভোল্টামিটার কাকে বলে, যে পদার্থের মধ্যে দিয়ে তড়িৎ বিশ্লেষ্য করা হয় সে পদার্থকে ভোল্টামিটার বলা হয়। তারপরে অ্যানোড কাকে বলে, ক্যাথোড কাকে বলে, কোনো একটা ধাতুর ওপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া হলে, ধরো লোহার ওপর তোমার হচ্ছে সোনার যদি প্রলেপ দেওয়া হয়, তাহলে অ্যানোড কোনটা ক্যাথোড কোনটা তোমরা নিজেরা কমেন্ট সেকশানে লেখো। এই ধরনের কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে দেখে যাবে, এখান থেকে এইগুলো কিন্তু খুব আসে। তড়িৎ বিশ্লেষণ বলতে কি বুঝি, বা তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো, ঠিক আছে, এইগুলো দেখে গেলে এখান থেকে কিন্তু তোমরা অনায়াসে কমন পাবে, ঠিক আছে। তারপরে লাইকার অ্যামোনিয়া কি, তারপরে নেসলার বিকারের সম্বন্ধে জেনে যাবে। তারপরে তোমরা এখান থেকে পড়বে হচ্ছে অ্যামোনিয়া প্রস্তুতির দ্রব্য এবং সমীকরণ, এটা খুব ভালো করে দেখে যাবে, 3 নম্বরের কোশ্চেনে আসতে পারে, প্রয়োজনীয় দ্রব্য, সমীকরণ এবং শর্ত ও অ্যামোনিয়া প্রস্তুতির, তো এটা খুব ভালো করে দেখে যাবে। এবং তারপরে তড়িৎ লেপন এবং তড়িৎ লেপনের উদ্দেশ্য, এগুলো ভালো করে দেখে গেলেই হবে। এরপরে চলে যাওয়া হচ্ছে জৈব রসায়ন। জৈব রসায়ন কিন্তু খুব ভালো একটা অধ্যায়। এখানের মধ্যে কি কি দেখবে, প্রথমে দেখবে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে, ঠিক আছে, তোমার হচ্ছে তারপরে তোমার বিভিন্ন সংকেত দিয়ে দেবে, সংকেতের নাম, ঠিক আছে। জৈব যৌগ কাকে বলে, জৈব যৌগ এবং অজৈব যৌগের পার্থক্য খুব ভালো করে দেখে যাবে, এর মধ্যে যদি বৈশিষ্ট্যও আসে কোনোটার, যাতে তোমরা লিখতে পারো। একই সাথে তোমার সমবায়বতা কাকে বলে, ঠিক আছে, একযোজী সমযোজী বন্ধন, দ্বিযোজী সমযোজী বন্ধন, ত্রিযোজী সমযোজী বন্ধন, ঠিক আছে। তারপরে আইপ্যাক নামকরণ দিতে পারে, যেটা তোমরা অবভিয়াসলি জানো যে কিভাবে করতে হয়। তো মোটামুটি ওভারঅল এগুলো যদি করে যাও সব, তাহলে কিন্তু তোমরা এখান থেকেই পাবে, এর মধ্যে থেকেই শর্ট কোশ্চেন দেবে, এর মধ্যে থেকেই বড় কোশ্চেন দেবে, এর বাইরে কিছু না। একটু ভালো করে পড়ে যাও, মানে এমন কোনো বড় সিলেবাস না, ছোট সিলেবাস, এবং প্রত্যেকটা তোমাদের কনসেপ্ট অ্যাকচুয়ালি ক্লিয়ার রয়েছে। যাদের একটু সমস্যা আছে আমি বললাম যেগুলো, সেগুলোই শুধু দেখে যাও, এখান থেকে তোমার নাম্বার অনায়াসে উঠে যাবে। কোনো রকম জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্টে জানাও, এবং একটা প্রশ্নপত্র পরীক্ষার আগে আমি শেয়ার করবো ভাবছি, তোমরা যদি বলো হ্যাঁ প্রশ্নপত্রটা শেয়ার করে দিন, অবশ্যই দিয়ে দেবো, কমেন্ট সেকশানে অবশ্যই লেখো।